পর্যন্ত গার্মেন্টস ফ্যাক্টরির যে সেলাইয়ের কাজটা এটা পুরোপুরিভাবে মেশিনের হাতে যায় নাই। ইউ ফিগার আউট হাউ টু ইউজ এআই টু এনহ্যান্স ইউর ওয়ার্ক। সো এইটা হচ্ছে মেইন জিনিস। তো আমি এখন যেহেতু বললাম যেহেতু জেমস চলে গেছে, আমরা কাভার ব্যান্ড, তো আমি এখন মেইন টপিকে চলে যাই যে কি কি চাকরি থাকবে এবং কি কি চাকরি থাকবে না, সো দ্যাট ইউ ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি। প্রথমে যেটা বললাম, সব চাকরি চলে যাবে না, নতুন চাকরি আসবে। তো কিছু যাবে কিছু আসবে। যেই চাকরিগুলা যাবে না তারা কিরকম, এইটা আপনার চিন্তা করতে হবে। সো এআই যখন আসবে, হিউম্যানের সাথে যেই সম্পর্কওয়ালা যেসব চাকরি, সেই চাকরিগুলো যাবে না। ফর এক্সাম্পল, নো ম্যাটার হোয়াট এভার ইউ মেক, সামবডি হ্যাজ টু সেল ইট। হিউম্যান বিংরা তো সেল না করে ব্যবসা করতে পারবে না, সেলস আর মার্কেটিং থাকবে। নো ম্যাটার হাউ মাচ এআই কামস, সেলস থাকবে। সামবডি হ্যাজ টু গো অ্যান্ড শেক হ্যান্ডস অ্যান্ড মেক আ ডিল। ওই জবসগুলো থাকবে। ক্রিয়েটিভিটি যেখানে আছে, যেমন ধরেন গান বাজনা বানানো, মেশিন গান বানাতে পারবে। সো ক্রিয়েটিভ চাকরি, মনে করেন আপনি এআই ইউজ করে একটা মুভি বানাচ্ছেন, কিন্তু আপনি যদি সোসাইটির মানুষ না হন, মানে আপনি যদি একটা সোসাইটিকে না বোঝেন, তাহলে আপনি কখনোই বলতে পারবেন না যে এই সিনেমাটা ভালো হবে কিনা। সো মনে করেন এখন বলা হচ্ছে যে এআই দিয়ে মুভি বানানো যায়, আপনি একটা প্রম্পট লিখে একটা মুভি বানায় ফেললেন, কিন্তু আদৌ এটা ব্যবসা করতে পারবে কিনা এইটা বোঝার কোনো ক্ষমতা এআই এর নাই। এটা একটা হিউম্যানকে বুঝতে হবে। এই চাকরিগুলো থাকবে। তারপরে ধরেন যেসব জিনিসে আপনার ইমোশন বোঝা লাগে, মনে করেন একটা শিশু, ছোট বাচ্চা, ওকে যে শিখাবে, ওর তো ইমোশন বুঝতে হবে, ও মন খারাপ নাকি কান্দে না হাসে, এটা বুঝতে হবে আপনাকে। এই চাকরিগুলো থাকবে। তারপরে ধরেন আপনার যখন অসুখ হয়, শরীর খারাপ হয়, আপনি যখন বৃদ্ধ হয়ে যান, আপনাকে যে টেক কেয়ার করে, খালি তো গা হাত পা হাতায় না, সে আপনার সাথে কথা বলে, আপনাকে সাহস দেয়। এই চাকরিগুলো থাকবে। আপনি এখন এই কনসেপ্টটা বোঝার পরে এখন চিন্তা করতে থাকেন আর কি কি চাকরিতে হিউম্যান ইন্টারাকশন এবং হিউম্যানের যে মনের যে ব্যাপারটা এটা আছে, যেখানে যেখানে আছে ওই চাকরিগুলো থাকবে। ঠিক আছে? আচ্ছা, শুরু করলাম, বললাম না যে স্ট্যাটিস্টিক্স ইজ আ স্টাডি অফ দ্য পাস্ট। যেই সব কাজে অতীত থাকে না, মানে বোঝার কোনো উপায় নাই, মানে আনপ্রেডিক্টেবল যেসব জিনিস, সেই চাকরিগুলো থাকবে। যেমন আমি বুঝতে পারছি এখানে অনেকে রাজনীতি করেন, আপনারা রাজনীতিবিদের চাকরি থাকবে। কারণ 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 এআই তো রাজনীতি করতে পারবে না, রাজনীতি তো মানুষের করতে হবে। হ্যাঁ, এই চাকরি থাকবে। ঠিক আছে? এটার সাথে সাথে আরো অনেক কিছু আসবে। রাজনীতিটাকে কিভাবে প্রেডিক্ট করা যায়, কিভাবে ইলেকশনের ক্ষেত্রে ইউজ করা যায়, ভোট কিভাবে বানানো যায়, এআই হয়তো আপনার চাকরিটাকে এনহ্যান্স করবে, সেই চাকরি থাকবে। এতক্ষণ বললাম হলো মানুষের সাথে মানুষের হিউম্যান ইন্টারাকশনের কাজগুলোর কথা। আপনারা অনেকে হয়তো টেকনিক্যাল কাজ করবেন, তাহলে কোন টেকনিক্যাল কাজ থাকবে আর কোনটা থাকবে না, এটা একটা কোয়েশ্চেন। যেই সব কাজ খুব স্ট্রাকচারড, মানে যেটা খুব সহজে সলভ করা যায়, মানে সহজ ঠিক না, মানে ডিফাইনলি সলভ করা যায়। যেমন ধরেন একটা অ্যাপ বানাবেন, এখন যেমন একটা অ্যাপের ইঞ্জিনিয়ার নেওয়া লাগে, এক সময় অ্যাপের ইঞ্জিনিয়ার নিতে হবে না, আপনি বলবেন আমি এরকম এরকম অ্যাপ চাই, একটা অ্যাপ তৈরি হয়ে যাবে। তো নাও ইমাজিন করেন যে স্ট্রাকচারড কাজ কোনগুলো, যেটা মনে করেন ডাটাবেস বানাইতে হবে একটা, ধরেন আপনি একটা ডাটাবেস বানাতে বলুন, বানাই দিতে। এই ধরনের যেগুলো বেসিক কাজ, এগুলো থাকবে না। তাহলে থাকবেটা এআই এর কাছে যায়, জাস্ট জিজ্ঞাসা করবে না ভাই এটা বানায় দাও। বানায় দেওয়ার পরে ও কি বানাইলো এটা আপনাকে বুঝতে পারতে হবে। কারণ ভবিষ্যতে যেটা হবে, আপনি এআই কে বলবেন এই অ্যাপ বানাও, তারপর এটা করো, এরকম করতে 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 দেখবেন যে 1 ঘন্টার মধ্যে আপনি একটা মাউন্টেনের সমান কমপ্লিকেটেড জিনিস বানায় বসে আছেন। কিন্তু আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, যেটা কি থেকে কি হইলো, দেয়ার ইজ নট এ এআই টু আন্ডারস্ট্যান্ড এআই। আপনি যখন একটা কমপ্লিকেটেড জিনিস নিয়ে বসে থাকবেন, ইউ ক্যান নট সেল ইট। নাও আমরা ব্যাক টু দ্য প্রথম প্রবলেম, যে প্রোডাক্ট বানানো সহজ হবে, কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে হিউম্যানকে লাগবে। ঠিক আছে? সো শর্ট সলিউশন হলো তাহলে, আপনারা যারা ইয়াঙ্গার মানুষ আছেন, এআই নিয়ে চিন্তা করতেছেন, আপনারা আপনাদের হিউম্যান স্কিলসগুলোকে ডেভেলপ করেন,
কথা বলতে পারা, মানুষের সাথে কানেক্ট করতে পারা, মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারা, মানুষকে ভালো লাগাতে পারা, নিজেকে আপনার কনফিডেন্সটা শো করতে পারা, এগুলা কোনো এআই দিয়ে সলভ হবে না। কিন্তু এগুলা যাদের মধ্যে থাকবে, তারা যখন আবার এআইও জানবে, those are the people who make the most money. আর লাস্ট লাইন হচ্ছে, এআই আপনাদের চাকরি খাবে না, কিন্তু আপনি যদি এআই না শিখেন, তাহলে আপনি আরেকজন যে এআই শিখছে সে আপনার চাকরি খাবে। ঠিক আছে, এআই খাবে না, কিন্তু আপনি শিখেন না, আরেকজন শিখছে সে এসে খায় দেবে। সো জাস্ট মেক শিওর you invest time to learn the tools of today. All right? Thank you so much. The CEO of Bragg, Bikash, CEO of Bikash, he told me one thing. He said, look, in this country, if you want to do business, you have to hire a lot of people, pay very little. So, প্রচুর মানুষ হায়ার করবা, অনেক কম বেতন দিয়ে দেখো অনেকগুলো মানুষ হয়ে গেছে। মোস্ট অফ দ্য অর্গানাইজেশনস বাংলাদেশে এভাবে চলে, কারণ উই need a lot of people to run companies. Okay? তুমি আমাকে অনেক আগে কথাটা বলছিলেন যে আমাদের মতো করে চিন্তা করো, মানে আমরা যারা ওয়েস্টে কাজ করি, আমরা উল্টাটা চিন্তা করি। আমরা চিন্তা করি যে কত কম মানুষ নিয়ে কত বেশি কাজ করা যায়। তুমি আমাকে কারেক্ট করে বলছিল যে ইন হিয়ার ইউ থিঙ্ক দ্য অপোজিট, যে কত বেশি মানুষকে নিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু সামথিং। এবং দ্যাটস ওয়াই বিকাশ ইজ সো সাকসেসফুল। বিকাশ হ্যাজ 2 মিলিয়ন ওই যে দোকানে যারা ওই যে এজেন্টের কাজ করে, রাইট? সো দে হ্যাভ টু ক্রিয়েট আ লট অফ জবস। সো দ্যাট হ্যাজ বিন দ্য মডেল ইন বাংলাদেশ। ফর এক্সাম্পল, গার্মেন্ট ফ্যাক্টরি, একটা গার্মেন্টসে 50,000, 40,000, 30,000 পিপল কাজ করে। দেশের পপুলেশনও বেশি। কিন্তু এখন দেখেন এআই ঠিক না, রোবোটিক্স যখন আসবে আপনারা রিস্কে পড়ে যাবেন একটা সাংঘাতিক। এটা আনপ্রেডিক্টেবল। একমাত্র একটা মানুষ ওই কাপড়টাকে সেলাই করতে পারে, কন্টিনিউয়াসলি কাপড়টাকে জোরে 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 দিতে যেতে। এখন পর্যন্ত গার্মেন্টস ফ্যাক্টরির যে সেলাইয়ের কাজটা, এটা পুরোপুরিভাবে মেশিনের হাতে যায় নাই। ইন্টারেস্টিংলি, আজ থেকে 10 বছর আগে আমেরিকার পেন্টাগন, যাদের কাম হচ্ছে যুদ্ধ করা, তারা ফর সাম রিজন একটা $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করছিল যে টি-শার্ট সেলাই করার মেশিন বানাইতে হবে। অ্যান্ড ইন্টারেস্টিংলি একটা ইন্ডিয়ান ভদ্রলোক এটা বানাইছে। ওই কোম্পানিটা আসতেছে, এটা অলরেডি প্রোডাক্ট বানাচ্ছে, ওরা অলরেডি বেসিক কাপড় সেলাই করতে পারে। গোয়িং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, সো ওয়েন দোজ থিংস আর হিয়ার, যে কোনো কাপড় সেলাই করা যাচ্ছে, ইউর স্যুট, মাই স্যুট ক্যান বি, দেন ওই যে আমাদেরকে সিইও সাহেব যে বললেন যে অনেক মানুষের কাজ সৃষ্টি করতে পারতে হবে, ওইখানে একটা আঘাত আসবে। এটার জন্য আমরা এখনো প্রিপেয়ার্ড না, কারণ আমরা এখনো ভাবতে পারতেছি না যে হঠাৎ করে কাপড় যদি মেশিন সেলাই করা শুরু করে তাহলে এত হাজার হাজার মানুষের কি হবে, আমরা এখনো ভাবতেছি না এটা। কিন্তু দ্যাট ডে ইজ প্রবাবলি 10 years from today. ঠিক আছে, এটা বুঝেন, এটা একটা বিশাল বড় রিস্ক ফর বাংলাদেশ। হ্যাঁ, এটা এআই এর থেকে না, এটা আসবে হচ্ছে রোবোটিক্স এর থেকে। রোবোটিক্স উইথ এআই, মেশিন ভিশন, এআই অ্যান্ড রোবোটিক্স। তো এটা একটা বিশাল বড় রিস্ক। তারপরে ধরেন, নাও ইউ ক্যান এক্সটেন্ড, আমাদের দেশে সরকারি অফিসগুলোতে এমনিতেই প্রচুর বেশি লোক কাজ করে, দেন ইউ অ্যাকচুয়ালি নিড দেম টু, রাইট? তো এগুলো সব আসবে। তো এখন এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনাদের স্কিলসগুলোকে এনহ্যান্স করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে মেশিন আসার পরও আপনি আরো মোর ভ্যালু অ্যাডিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ কাজ করতে পারেন। এবং এইটা করতে যেয়ে বাংলাদেশ ক্যান নট স্টপ দ্য অ্যাডাপশন অফ রোবোটিক্স। এটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ। আমি বিভিন্ন সভা সমিতিতে বা মাহাদিদের মতো ইম্পর্টেন্ট লোকজনের সাথে কথা বলছি এই টপিকটা নিয়ে। এই টপিকটা নিয়ে সবার একটা অ্যাংজাইটি আছে যে আমি যদি আগে রোবোটিক্স নিয়ে চলে আসি তাহলে আমার এই গার্মেন্টসের মহিলাটা কি হবে। অন দ্য আদার হ্যান্ড, রিভার্স কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি রোবোটিক্স না নিয়ে আসি আর ও যদি নিয়ে আসে ওর দেশে, তখন আমার কি হবে? সো এইটা হচ্ছে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। আপনাকে অ্যান্সারটা বের করতে হবে এমন ভাবে যাতে আপনি দুইটার জন্যই প্রিপেয়ার থাকেন। তো আমি লং অ্যান্সার দিলাম, বাট ইয়েস, ইন বাংলাদেশ গার্মেন্টস ইজ এ হিউজলি এক্সপোর্ট সেক্টর টু রোবোটিক্স ইফ ইট কামস, and then you can extend garments to জুতা বানানো,
শু মেকিং, বেল্ট, চামড়া, সব কিছুতে তো আমরা অনেক মানুষকে হায়ার করি। ওই যে আমাদের বড় ভাই যে বলছেন যে তোমাকে চিন্তা করতে হবে কত বেশি মানুষকে এমপ্লয় করা যায়, সেটার সাথে কিন্তু এই এআই ইজ এ কনফ্লিক্টিং থিং, বাট উই ক্যানট স্টপ এআই। আমাদেরকে এখন চিন্তা করতে হবে কিভাবে আমার এই মানুষগুলোকে আরো ভালো কাজে নিয়ে যাওয়া যায়, যেটা মাহাদি বলে গেল যে আমরা চেষ্টা করব এমনভাবে কন্টেন্টগুলো তৈরি করতে, দেশটাকে প্রিপেয়ার করতে, যে সামগ্রিকভাবে আমাদের যেন কাজ করতে থাকে। একটা দেশ যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার প্রাইমারি এডুকেশনটাকে স্ট্রেংথেন করা। দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ ইকোনমি, দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ এডুকেশন, দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ হিউম্যান রিসোর্স। তো সেই ফান্ডামেন্টালসটা যদি আমরা ঠিক করতে চাই, তাহলে সবচেয়ে বেশি এম্পাওয়ারমেন্ট কার দরকার? সবচেয়ে বেশি এম্পাওয়ারমেন্ট হচ্ছে আগামীর বাংলাদেশের, যাদেরকে আমরা বলি কান্ডারি, আমাদের ইউথ, তাদেরকে যারা তৈরি করে দিবে সেই কারিগরদের, উইচ মিনস টিচার্স। যার কারণে আমাদের বিএনপির পলিসি হচ্ছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন যে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে প্রাইমারি এডুকেশনে যেসব টিচার রয়েছেন ওনাদেরকে কীভাবে কোয়ালিটেটিভভাবে আরও স্ট্রেংথেন করা যায়। ওনাদের যদি কোয়ালিটি বাড়াতে হয় তাহলে ওনাদেরকে আরও বেশি ট্রেনিং দিতে হবে, যোগ্যতা বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে। সো দ্য বাংলাদেশ দ্যাট উই এনভিশন এখন যে জায়গাটাতে আছি তার থেকে ভেরি ডিফারেন্ট। এখন আপনি বাংলাদেশের বেস্ট স্কুলগুলো কোথায়? ঢাকায়। বেস্ট টিচার্সরা কোথায়? ঢাকায়। বেস্ট ইনফ্রাস্ট্রাকচার কোথায়? ঢাকায়। এই জিনিসটা আমরা কীভাবে সলভ করতে পারি? ওয়েন উই ডু এ টেকনোলজিক্যাল ইন্টারভেনশন। একমাত্র টেকনোলজির মাধ্যমেই আপনার ঢাকাতে, যেখানে সবচেয়ে আলিশান বাড়ি গাড়ি আছে, সেখানে যে ফ্যাসিলিটি আছে, আমরা একদম একটা গ্রামীণ এলাকা যেখানে হয়তো ঠিকমতো রাস্তাও নাই, হয়তো ঠিকমতো ইন্টারনেট লাইন নাই, সেই জায়গাটা আমরা পৌঁছে দিতে পারি। টুয়ার্ডস দ্যাট জার্নি আমাদের ভিশন হচ্ছে আমরা বাংলাদেশের প্রাথমিকভাবে আমরা শুরু করব উইথ প্রাইমারি স্কুল, দেন গ্র্যাজুয়ালি সেকেন্ডারি স্কুল, সব টিচারদেরকে একটা করে ট্যাবলেট কম্পিউটার দিব। দ্যাট স্কিম ইজ নোন অ্যাজ ওয়ান টিচার ওয়ান ট্যাব। সে ওয়ান টিচার ওয়ান ট্যাবের ভিতরে আমরা প্রত্যেকটা টিচারকে যখন একটা ট্যাব কম্পিউটার দিব, তার সাথে ইন্টারনেট দিব। ইভেন একটা বড় কমপ্লেন এখন যেটা আছে, টিচাররা থাকে না, উই জিপিএস ট্র্যাকিং উই ক্যান ট্র্যাক দ্যাট, তারা কি থাকে কি থাকে না ট্রুলি। এখন হয়তো ট্রেনিংয়ের জন্য অনেক দূর তার যেতে হয়, একজন টিচারের ট্রেনিংয়ের জন্য অনেক সময় ঢাকা আসতে হয়, অ্যাটলিস্ট তার জেলা পর্যায়ে যেতে হয়। আমরা কিন্তু বেস্ট ম্যাটেরিয়ালসগুলো, বেস্ট কন্টেন্টগুলো তাকে তার ট্যাবের একটা সফটওয়্যার ভিতর দিয়ে দিতে পারি, যেখানে তার অটো ট্রেনিং করতে পারে, অনলাইন এডুকেশন হতে পারে। আজকে আমরা এখানে যে ফ্যাসিলিটিগুলো দেখছি, আমরা এগুলো আমাদের ক্লাসরুমেও কিন্তু ইন্টিগ্রেটেডভাবে ইন্ট্রোডিউস করতে পারি। যার জন্য আমরা বলছি সেকেন্ডারি স্কুল থেকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করব। জাস্ট লাইক দিস, এখানে যেমন আছে আমরা ভিডিও দেখতে পারি, ছবি দেখতে পারি, কন্টেন্ট দেখতে পারি, আমাদের টিচারদেরও সেই সুযোগ থাকবে যে ওনারা ট্যাবের মাধ্যমে প্রত্যেকটা ইন্টিগ্রেটেড ক্লাসরুমে যে প্রজেক্টর থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, তার মাধ্যমে বেস্ট কন্টেন্টগুলো দেখাতে পারবেন। তো এখানে দুটো পলিসি ইন্টারভেনশন আছে, টিচারদের জন্য ট্যাব কম্পিউটার, ক্লাসরুমের জন্য মাল্টিমিডিয়া, এবং দুটারই দুটো গোল আছে। ফার্স্ট গোল টিচারদের জন্য ট্রেনিং এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টটা বাড়ানো, স্টুডেন্টদের জন্য দ্য ভেরি বেস্ট কন্টেন্টের অ্যাক্সেস তৈরি করা। আমরা ছোটোবেলায়, আপনি শিওর মিনা কার্টুন দেখেছেন অনেকে, কি টু বিল্ড দ্য ক্যারেক্টার। সে মিনা কার্টুনের মতন আমরা খুব হাসি খুশি কিছু একটা জিনিস দেখাতে পারি। কন্টেন্ট হতে পারে সেটা অনলাইনে, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, ডকুমেন্টারি হতে পারে। সে ম্যাথসের একটা বড় সমস্যা হচ্ছে গ্রামের টিচাররা ভালো না, তারা নিজেরা অনেক সময় বুঝে না, বোঝানো তো অনেক দূরের কথা। সো আমরা যদি বাংলাদেশের বেস্ট ম্যাথস টিচারের যে প্রবলেম সলিউশনটা আছে সেটা অনলাইনের মাধ্যমে তাদেরকে শিখাতে পারি, ওয়ান্স হি অর শি আন্ডারস্ট্যান্ডস নিজেই, তারপরে কিন্তু সে এটা ডেলিভারি দেওয়াটা অনেক ইজিয়ার হবে। সো আমরা একটা টেক্সট বুক কেস তৈরি করতে পারি, যেখানে প্রত্যেকটা টেক্সট বুকের বেস্ট বেস বা ওয়ার্স্ট ওয়াজ, যেভাবে আমরা ডিফাইন করি না কেন, প্রবলেমগুলো আছে সেগুলো সলভ কীভাবে হবে সেটা আমরা আমাদের টিচারদের সামনে উপস্থাপন করতে পারি। ই বুকে ট্রান্সফর্ম করতে পারি, প্রত্যেকটা বই ই বুকে চলে আসতে পারে। সো তার মানে কি, যে আমরা প্রজেক্টর বা মাল্টিমিডিয়া ক্লাসরুম যখন নিয়ে আসবো, ব্ল্যাকবোর্ড চলে যাবে না, ব্ল্যাকবোর্ডে জায়গা থাকবে। দ্যাট ইজ দ্য মোর ট্র্যাডিশনাল সিস্টেম, সেটাও থাকবে। অ্যাডিশনাল ইট উইল কাম আপ অ্যাজ অ্যান অ্যাড অন অপশন, যাদের প্রয়োজন তারা ইউজ করবেন। সো আমাদের সবচেয়ে বড় টেকনোলজিক্যাল ইন্টারভেনশন হচ্ছে আমরা ট্যাব ইন্ট্রোডিউস করবো প্রাইমারি স্কুল থেকে গ্র্যাজুয়ালি, অ্যান্ড আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম শুরু করবো সেকেন্ডারি লেভেলে। এই ধরনের স্কিম আওয়ামী লীগের সময় করা হয়েছিল, বাট বাস্তবায়ন হয় নাই, ইন্টিগ্রেটেড পলিসি ছিল না। আমাদের হার্ডওয়্যারের ক্ষেত্রে, সফটওয়্যারের ক্ষেত্রে, কন্টেন্ট জেনারেশনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেডভাবে কাজ করব। এবং আমাদের একটা ভালো জিনিস হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু অনেক দিন ধরে আমাদের লিডার, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব কাজ করছেন, এবং সাম অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্টকে আমাদের বিভিন্ন সেক্টরে পলিসি মেকিংয়ে ইন্টিগ্রেট করা হয়েছে। একাডেমি থেকে, ইন্ডাস্ট্রি থেকে, প্র্যাকটিশনারদেরকে আনা হয়েছে। থ্যাঙ্কফুলি এখানে যে দুইজন আছে, ওনারা দুইজন আমাদের পলিসি কনসালটেশন অলসো ইনভলভ ছিলেন। শাহির ছিলেন, অনিক ভাই ছিলেন,
অ্যান্ড দেয়ার আর ভ্যারিয়াস আদার পিপল। আমরা এক্সপেক্ট করছি ওনারা শুধুমাত্র ওনাদের ব্রেইনটাই দিবেন না, সামনে একটু লেবারও দিবেন। যখন ইনশাল্লাহ বিএনপি গভর্নমেন্টে আসবে, সবাই যার যার অবস্থান থেকে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ ওয়ান টিম। আমাদের আরেকটা বড় ইচ্ছা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বলেন যে আগামীর বাংলাদেশে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এথিক্স অ্যান্ড মোরাল ব্রেইনটা ঠিক করা আমাদের স্টুডেন্টদের ভেতরে। বিশ্বের অনেক দেশে ক্লাসরুমে গেলে দেখবেন ক্লাস শুরু হচ্ছে, একটা ডলারের নোট ফেলে রাখছে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত। নো ওয়ান ইজ অ্যালাউড টু টাচ ইট। কারণ কি, এই ডলারটা কুড়িয়ে পাওয়া মাত্র পকেটে ভরে অভ্যাস করা ঠিক না। দিস ইজ ট্রেইনড ফ্রম আ ভেরি আর্লি চাইল্ডহুড। Next level, well done, side by side, free.